জিয়াংজু শহরে ওয়াংচুয়ান নামে একটি রহস্যময়ী সরাইখানা রয়েছে, যেখানে একজন ডেমন রানী থাকতেন এবং ওয়াংচুয়ান পাহারা দিতেন। কেউ কেউ তাকে রাক্ষস রানী হিসেবে ভয় পেত, আবার কেউ কেউ তাকে এই শহরে আশীর্বাদ স্বরূপ গ্রহণ করেছে। কেউ জানতো না সে আসলে কে আর কেনই বা এই ওয়াংচুয়ান পাহারা দেয়। এই গল্পের মেন লিড হেড কনস্টেবল শেননান সেখানে বারবার যেত রহস্য জানার জন্য, আর ততবারই সে ডেমন রানীর মায়ায় পড়ে যেত। অতীতে শেননান এবং ডেমন রানী একে অপরকে বিয়ে করেছিল। তখন কেয়া ছিল একজন সাধারণ মেয়ে, তবে কোনো এক কারণে সে ডেমন রানীতে পরিণত হয়। অপরদিকে শেননানও তার সব স্মৃতি ভুলে যায়। বাট ডেমন রানী তার অতীত কখনো ভুলেনি, সে এখনো শেননানকে ভালোবাসে। অপরদিকে শেননান তাকে অভিশপ্ত ভাবে, যে শুধু মানুষের ক্ষতি করে, তার জন্য এই রাজ্যে শুধু ক্ষতি হয়। শেননান তার আর ডেমন রানীর অতীত কি কখনো জানতে পারবে? আর ডেমন রানী কেনই বা এই ওয়াংচুয়ান পাহারা দেয়? এইসব রহস্য নিয়ে আজকের এই গল্পটা। তো কথা না বাড়িয়ে চলো আমরা গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা ওয়াংচুয়ানের পাশে একটি বাচ্চাকে খেলাধুলা করতে দেখি। তখন সেই মুহূর্তে সেখানে ডেমন রানী কিয়া আসে এবং বাচ্চাটিকে তার সাথে করে নিয়ে যায়। সকাল হতে হেড কনস্টেবল শেননানের কাছে একজন মহিলা আসে আর কান্না করে বলে, আমার ছেলে ওয়াংচুয়ানের পাশেই খেলা করছিল, আমি তাকে খুঁজে পাচ্ছি না। শেননান তাকে জিজ্ঞাসা করে, আপনি কি ওয়াংচুয়ানের ভিতরে আপনার ছেলেটিকে খুঁজেছিলেন? মহিলাটি তখন বলে, আমি ভিতরে যেতে ভয় পাই, সেখানে একজন রাক্ষস রানী আছে, আর আমার মনে হয় তিনিই আমার ছেলেকে নিয়ে গেছেন। শেননান তখন রেগে যায় মহিলাটির উপর, আর সে ওয়াংচুয়ানের উদ্দেশ্যে রওনা দেয়। ওয়াংচুয়ানের সামনে আসতেই শেননান একটি ঘুরের মধ্যে পড়ে যায়। সেই মুহূর্তে সেখানে ডেমন রানী কিয়া আসে। তাকে দেখে মনে হয় সে যেন শেননান এর অপেক্ষায় ছিল। সে শেনকে দেখেই বলতে থাকে, ইয়াং মাস্টার আমার এখানে। শেননান তখন সেই বাচ্চাটার কথা তাকে জিজ্ঞাসা করে। ডেমন রানী তখন তার চোখের সামনে একটি সাদা কাপড় ধরে, যেখানে লাল রং দিয়ে কিছু নকশা করা ছিল। এটা দেখার পর শেননান অন্য এক জগতে চলে যায়। সে দেখে দরিদ্র একটি ছেলে দোকান থেকে চুরি করে কিছু খায়। তখন দোকানি তাকে প্রচুর মারধর করে, আর তখন ডেমন রানী তার কাছে যায় এবং এই সাদা কাপড়টি তার হাতে পেঁচিয়ে দেয়। তারপর শেননান আবারও বাস্তব জীবনে ফিরে আসে, আর তখন সে আকাশের দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা নেমে পড়ছে। শেননান রেগে গিয়ে ডেমন রানীর হাতে ধরে আর বলে, কি করেছো আমার সাথে, আর সে বাচ্চাটা কোথায়? ডেমন রানী তখন সেই কাপড়টি আবারও বের করে, আর সাথে সাথেই সেই বাচ্চাটা চলে আসে। নান তখন খেয়াল করে সে যা বলছে বাচ্চাটি তাই শুনছে। সে বুঝতে পারে আসলে ডেমন রানী সবাইকে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসে। সে যখন বাচ্চাটিকে বলে নান এর সাথে চলে যাওয়ার জন্য, তখন বাচ্চাটি তার কাছে আসে। নান বাচ্চাটিকে নিয়ে চলে আসে। কিছু দূর আসার পর সে বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে তুমি, আর কালকে রাতে তোমার সাথে কি হয়েছিল? বাচ্চাটি বলে, এটা তো কাউকে বলা যাবে না, বাট তুমি তার খুব প্রিয় একজন মানুষ, তোমাকে বলা যেতে পারে। আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, সাথে আমার বাবাও ছিল। তারা দুজন আমাকে খাওয়াচ্ছে আর আমাকে অনেক আদর করছে। তখন বাবা আর আমাকে মারতেন না। নান তখন বুঝতে পারে বর্তমান যে মহিলাটি আছে তা আসলে তার সৎমা। তারপর নান বাচ্চাটিকে মহিলার হাতে তুলে দেয় আর বলে, আপনি তার যত্ন নিবেন। তারা চলে যাওয়ার পর নান এর মনে পড়ে যায় বাচ্চার বলা কিছু কথা। তখন সে খেয়াল করে তার হাতে লাল এক টুকরো কাপড়। তারপর আমরা ডেমন রানী কিয়াকে দেখি। সে তার অতীতের কথা ভাবছিল। সে তার মায়ের স্মৃতি ভাবতে থাকে আর তার মায়ের বলা কথাগুলো। ছোট সময় কিয়া পাহাড়, সাগর, ঝর্ণা এসব পছন্দ করত। সেই সময়ে তার জীবনে শেননান আসে। তারপর সে নানকে বিয়ে করে এবং তাকে সে খুব ভালোবাসতো। বাট ভাগ্যের নির্মম পরিহাস, নান অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যায়। তখন তার চিকিৎসার জন্য কিয়া বারবার ওয়াংচুয়ানে যেত। সেখানকার মাস্টার তাকে বলেছিল নান মারা যাবে, তাকে বাঁচানো যাবে না। তখন কিয়া তাকে অনেক রিকোয়েস্ট করে। পরে মাস্টার বলে, একটা উপায় আছে, তুমি যদি ডেমন রানীতে পরিণত হও এবং এই ওয়াংচুয়ান পাহারা দাও, তাহলে নান নতুন জীবন ফিরে পাবে, বাট সে তার সব স্মৃতি ভুলে যাবে। তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে নানকে বাঁচানো সম্ভব।
তখন কিয়া তার জীবনের সবকিছু বিসর্জন দিয়ে নানকে বাঁচায়। সে শপথ করে হয়ে ওঠে এক ডেমন রানী। সিন কাট হয়, আমরা একটা মেয়েকে দেখি কিছু লোক তাড়া করছে। মেয়েটি বাঁচার জন্য ওয়াং চুয়ানে গিয়ে প্রবেশ করে। তখন সেখানে ডেমন রানী কিয়া আসে। তারপর বাহিরে দাঁড়িয়ে থাকা সেই লোকগুলোর সাথেও সে দেখা করে। লোকগুলো যখন তাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করে তখন সে তাদেরকে ভয় পাইয়ে তাড়িয়ে দেয়। আবার ফিরে এসে মেয়েটির হাতে ধরে বলে, তোমার কোনো ভয় নেই, কি হয়েছিল তোমার সাথে আমাকে বলতে পারো। তারপর মেয়েটি সব বলে ডেমন রানীকে, তার গ্রামের মানুষের করা অন্যায় অত্যাচার। তখন ডেমন রানী তাকে আশ্বাস দিয়ে বলে, এখন থেকে কেউ তোমাকে কিছুই করতে পারবে না। অপরদিকে শিয়ান নানের কাছে সেই দুটি লোক গিয়ে বলে, রাতেই ওয়াং চুয়ান এর ডেমন রানী আমাদের উপর আক্রমণ করেছে। তাদের কথা শুনে শিয়ান নান আবারও সেই ওয়াং চুয়ানের সামনে গিয়ে ডেমন রানীকে ডাকতে থাকে। ভিতর থেকে কিয়া হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাহিরে বের হয়ে বলে, আবারও আমার এখানে ইয়াং মাস্টার। নান তাকে জিজ্ঞাসা করে, রাতে তুমি স্থানীয়দের উপর আক্রমণ কেন করেছ? কিয়া তখন বলে, আমি সবার উপর আক্রমণ করি না, তারা এটার প্রাপ্য ছিল। এটা বলার পর তাদের দুজনের মধ্যে যুদ্ধ লেগে যায়। এক পর্যায়ে গিয়ে কিয়া তলোয়ার দিয়ে আঘাত করে নানকে। তারপর আমরা নানকে জেগে উঠতে দেখি। সে ভাবতে থাকে, এটা আমি কি দেখলাম। সেই মুহূর্তে সেখানে জেনারেল আসে আর বলে, মাস্টার আপনাকে এত নার্ভাস লাগছে কেন? নান তার স্বপ্নে দেখা সব ঘটনা খুলে বলে জেনারেলকে। জেনারেল বলে, আপনাকে আমরা বাগানে অজ্ঞান অবস্থায় দেখি, বাট আপনার শরীরে কোনো ক্ষত ছিল না। 3 দিন আপনি কোমায় ছিলেন, তাই হয়তো আপনি আজে বাজে স্বপ্ন দেখছেন। সেই মুহূর্তে নান বলে ওঠে, স্বপ্নে আমি একটা গ্রান পেয়েছি মেয়েটার, সেই গ্রানটা এখনো এখানে পাচ্ছি। এটা বলেই নান বাহিরে দৌড়ে চলে আসে আর বাইরে দাঁড়িয়ে থাকা সেই স্বপ্নের মেয়েটিকে দেখে। মেয়েটি তাকে দেখেই বলে, মাস্টার আপনি কি আমাকে ডাকছেন? নান গিয়ে মেয়েটির হাতে ধরে বলে, তুমি একটি ডেমন রানী, তুমি আমার এখানে কেন? তখন জেনারেল এসে বলে, অফিসার আপনি এসব কি করছেন? রাজা আপনার জন্য এই মেয়েটকে পাঠিয়েছে, আর জিয়াংজু শহরের নাগরিকরা খুব বিপদে আছে। রাজা আপনাকে সেখানে তদন্ত করার জন্য বলেছে। আপনি এখন একটু বিশ্রাম নেন, সব ঠিক হয়ে যাবে, তারপর আপনি সেখানে যাবেন। নান তখন একটি কথাই ভাবছে, এটা কি সত্যি স্বপ্ন ছিল? আর সেই স্বপ্নের মেয়েটি কেন আমার মেড হতে গেল? রাত হতেই নান বেরিয়ে যায় মেয়েটিকে সাথে নিয়ে জিয়াংজু শহরে গোপন তদন্ত করার জন্য। হুট করে এই শহরে কিভাবে মহামারী লেগে গেল? রাতের আধারে তারা কিছু লাশ দেখে, সেই সাথে জিয়াংজু শহরে খুব ভয়ঙ্কর অবস্থা। জিয়াংজু শহরের নাগরিকরা মহামারীর কবলে পড়ে তারা একে অপরকে আক্রমণ করছে। নান এসব দেখে সেদিকে এগিয়ে যায়। তখন কিছু লোক এসে মেয়েটির উপর আক্রমণ করে। নান মেয়েটিকে বাঁচাতে গিয়ে সে নিজেও কিছুটা আহত হয়। তারপর আমরা সকাল হতে দেখি নান আবারও রেডি হচ্ছিল সেখানে যাওয়ার জন্য। তখন মেয়েটি এসে বলে, আপনি তো আহত, এই অবস্থায় আপনি বাহিরে যাবেন কিভাবে? তারপর সে নান এর পিঠে থেকে কাপড় সরিয়ে দেখে এখনো তার পিঠ রক্তাক্ত। এটা দেখে মেয়েটা কিছুটা আবেগী হয়ে পড়ে। নান সেই মুহূর্তে বলে ওঠে, আমাকে দ্রুত যেতে হবে। মেয়েটি তখন বলে, আমাকেও সাথে নিয়ে যান। নান তার কথায় প্রথমে রাজি না হলেও পরবর্তী সময়ে আমরা দেখি সেই মেয়েটিকে সাথে করে নিয়ে যায় এবং তাদের দুজনকে আমরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে দেখি। মেয়েটি হুচট খেয়ে পড়ে যেতে নেয়, তখন নান তাকে ধরে ফেলে। তখন নান এর চোখ যায় মাটির দিকে। সেখানে আলাদা অল্প মাটি ছিল যা সেই জঙ্গলের না। সে মাটিটা নাকের কাছে নিয়ে শুকতে থাকে আর বলে, আমরা এখানে আসার আগেও কেউ এখানে এসেছিল। তখন সে খেয়াল করে কেউ তাদেরকে ফলো করছে। সে সাথে সাথে ওই মানুষটার পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর তাদের দুজনের মাঝে ফাইট হয়। তারা যখন একে অপরকে আঘাত করতে যাবে সেই মুহূর্তে সেখানে মেয়েটি এসে পড়ে। তখন কালো পোশাক পরা মানুষটা সেখান থেকে দৌড়ে চলে যায় আর যাওয়ার আগে সে নানের হাতে ছুরি আঘাত করে। মেয়েটি নানকে বলে, আমি বুঝতে পারছি না আপনি এই মহামারী উৎস জঙ্গলে কিভাবে খুঁজে পাবেন? নান বলে, মহামারী উৎস আমরা এই জঙ্গলেই খুঁজে পাবো। তারপর নান খেয়াল করে জঙ্গলের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীটার পানির রং যেন কেমন অস্বাভাবিক। নান যখন নদীর পানির সম্পর্কে বলতে যাবে তখন মেয়েটি বলে, আপনি কি মিন করছেন? এই পানিতে বিষক্রিয়া আছে? আর এত বড় নদীকে কিভাবে সম্ভব বিষাক্ত করার? নান বলে, তোমার কি মনে হয় এটা একদিনে হয়েছে? কেউ একজন একটু একটু করে প্রতিদিন এটাকে বিষাক্ত করে তুলেছে, আর আমি এটার রহস্য খুঁজে বের করবই কে এটা করছে। তারপর তাদের দুজনকে আমরা সেই জঙ্গলের মধ্যে রাত কাটাতে দেখি। সকাল হতেই তারা দুজন জঙ্গলের মধ্য দিয়ে আবারও হাঁটতে শুরু করে। কিছু
কিছু দূর যাওয়ার পর তারা দুজন খেয়াল করে জঙ্গলে সিলভার ক্রাউন গাছ রয়েছে যা অত্যন্ত বিষাক্ত। তখন নান এর বুঝতে আর বাকি নেই, সে যা মিন করেছিল তাই হয়েছে। তারা আরো খেয়াল করে গাছগুলোর পাতা কেউ কেটে নিচ্ছে, বাট তারা মানুষটাকে দেখতে পারছে না। নান তখন ছুটে আসে নদীর কাছে আর সেখানে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি ছিল জিয়াংজু শহরের একজন ডাক্তারের মেয়ে। নান তাকে দেখে বলে, তুমি গ্রামবাসীর সাথে এমনটা করছো কেন? মেয়েটা বলে, তাদের প্রাপ্য এটা। তারপরে মেয়েটি বলতে শুরু করে সে আসলে কেন এসব করছে। আমার বাবা ডাক্তার ছিলেন, তিনি মারা যাওয়ার পর ওনার কাজটা আমি করি। দিন রাত আমি সেই গ্রামবাসীর সেবা করেছি। একদিন বাড়ি ফিরে দেখি আমার লোভী স্বামী একটি মেয়ের সাথে। সে আমাকে রেখে পরকিয়া করে। আমি যখন তাকে কিছু বলতে চাই তখন সে আমাকে মিথ্যে অপবাদ দেয়। তারা দুজন বলে আমি দেখতে কুৎসিত এবং আমার অতীতে নাকি আমার সিনিয়র সাথে সম্পর্ক ছিল। তাদের দুজনের এসব কথা আমি নিতে পারছিলাম না। এক পর্যায়ে তাদের সাথে আমার হাতাহাতি শুরু হয়। মেয়েটি যখন দৌড়ে চলে যেতে নেয় তখন সিলভার ক্রাউন গাছে তার হাত লাগে। এটা দেখে আমার স্বামী আমাকে মারতে যায়। আমি যখন তাদের উপর পাল্টা আক্রমণ করি তখন তারা দৌড়ে বাহিরে চলে যায় আর বলতে থাকে, কেউ আমাদেরকে বাঁচান, জিজু আমাদেরকে মেরে ফেলবে। সেদিনের এই ঘটনায় আমি অনেক কষ্ট পাই। পরের দিন সকালে আমি বের হতেই সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছিল আমি একটা অপয়া মেয়ে, ডাইনি। বিষক্রিয়ার ফলে সেই মেয়েটি মারা যায় আর সবাই আমাকে দোষ দেয়। রাত হতেই পুরো গ্রামবাসী আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় আর তারা আমাকে পুড়িয়ে মেরে ফেলতে চায়। তাদেরকে অনেক রিকোয়েস্ট করি বাট কেউ আমার কথা শুনে না। অবশেষে আগুনে দগ্ধ বাড়ি থেকে আমি পালিয়ে বাঁচি। সারাটা জীবন যেই গ্রামবাসীর সেবা করে গিয়েছে আমার বাবা এবং আমি করছি, তারাই আজ আমাকে পুড়িয়ে মেরে ফেলতে চাইছে। তাই তাদের জন্য এটাই প্রাপ্য। এই বলে মেয়েটি উধাও হয়ে যায়। তারপর আমরা দেখি নান এর সাথে থাকা মেয়েটি তার আসল রূপে ফিরে আসে। সে আসলে কোনো মেয়ে ছিল না, সে হচ্ছে ওয়াংচুয়ান এর ডেমন রানী কিয়া। নান সেই মুহূর্তে একটা ঘুরের মধ্যে চলে যায়। তবে কি স্বপ্নে তার সাথে ঘটে যাওয়া সবকিছু সত্য ছিল? সিন কাট হয়, সে নিজেকে অন্য এক জায়গায় আবিষ্কার করে। উঠে গিয়ে ডেমন রানীকে ধরে আর জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে কি করেছো? আর সেই গ্রামবাসী কিয়া তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি সেখান থেকে তোমাকে নিয়ে এসেছি। তুমি কৃতজ্ঞতা প্রকাশ না করে আমাকে দোষ দিচ্ছ। এই বলে কিয়া একটু কান্নার অভিনয় করতে থাকে। তখন নান তাকে বলে, নাটক করা বন্ধ করো, তুমি সেই গ্রামবাসীকে কেন হত্যা করেছো বলো। কেয়া বলে, এটা শুধু একটা স্বপ্ন ছিল, আর স্বপ্নের মধ্যে মানুষ কিভাবে কাউকে হত্যা করতে পারে। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে ইয়াং মাস্টার। নান বলে, আমি এটা তদন্ত করে তোমাকে গ্রেফতার করব। কিয়া বলে, আমাকে গ্রেফতার করার জন্য সঠিক প্রমাণ দরকার, আগে তো এটার প্রমাণ বের করো। নান তার কথা শুনে রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। তারপর কিয়াকে আমরা সেই ওয়াংচুয়ানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। সে আবারও তার মায়ের কথা ভাবতে থাকে। সে তার মাকে প্রশ্ন করেছিল, মা সত্যি কি ওয়াংচুয়ান সবকিছুর থেকে বিদ্যমান? তার মা বলেছিল, হ্যাঁ, ওয়াংচুয়ান অনেক ক্ষমতাবান, এটা পাহাড়ের থেকেও ধীর এবং এটা যে পাহারা দেয় সে অমরত্ব লাভ করে। তখন কে খুশি হয়ে বলেছিল, অমরত্ব, এটা খুব সুখময় একটা জিনিস, তাই না মা? তার মা সেদিন বলেছিল, তুমি এখন ছোট, যখন বড় হবে তখন ঠিক বুঝতে পারবে। আজ সে নিজেই সেই ওয়াংচুয়ানের একজন সদস্য। অমরত্বের একাকিত্ব তাকে গ্রাস করে, এটার মধ্যে আজ সে কোনো সুখ খুঁজে পায় না। সিন কাট হয়, আমরা আয়নার সামনে জিজুকে দেখি। সেখানে আবার কিয়া আসে। জিজুকে জিজ্ঞাসা করে, কি ভাবছো তুমি? এই বলে সে যখন জিজুকে টাচ করে তখন জিজু তার থেকে কিছুটা দূরে সরে যায়। কিয়া জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জিজু তখন তার পায়ের কাছে এসে বলে, আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনি আমার কাছ থেকে যা প্রতিদান চাইবেন আমি আপনাকে তাই দিতে রাজি আছি। কিয়া বলে, মৃত্যুপথে যাত্রীর কাছ থেকে আমার কোনো চাওয়া নেই। তুমি যে কাজ করতে চাইছো এটার জন্য রাজা কিন্তু তোমাকে মৃত্যুদণ্ড দিবে। এখন ডিসিশন তোমার। জিজু বলে, আমি আমার জীবন দিয়ে হলেও তাদের বিচার করে ছাড়বো। তাদের কর্মের ফল তাদের ভোগ করতেই হবে। এতে আমার মৃত্যু হয়ে গেলেও আমার কোনো আফসোস নেই। কিয়া বলে, তুমি তোমার লক্ষ্যে অটুট থাকলে তাহলে তুমি ব্যর্থ হবে না। তবে তোমার স্বামী আর তার প্রেমিকার জন্য তুমি তোমার নিজের জীবনটা শেষ করতে পারো না। জিজু বলে, তাদের অন্যায় শাস্তি তাদেরকে পেতেই হবে। কিয়া জিজুর হাত থেকে সেই সিলভার ক্রাউন গাছ এর বিষক্রিয়া বের করে আর বলে,
তোমার আরেকটু ভেবেচিন্তে কাজ করা দরকার। এটা এখন আপাতত আমার কাছে থাকুক। তখন বাহির থেকে আওয়াজ আসে নান তার সৈন্যদের নিয়ে এসেছে। কিয়া আর জিজু বাহিরে বের হয়। কিয়া বলতে থাকে, ইয়াং মাস্টার, আপনি আবারও আমাদের এখানে? নান বলে, আমি জিজুকে গ্রেফতার করতে এখানে এসেছি। জিজু বলে, আমি কি করেছি? কিয়া আবার বলে ওঠে, তুমি কোনো কারণ ছাড়া কাউকে গ্রেফতার করতে পারো না। নান বলে, গ্রামবাসী সবাই মারা গিয়েছে আর তার স্বামীর মৃত্যু আরো ভয়ঙ্কর হয়েছে। যেহেতু তার স্বামী এবং গ্রামবাসীর উপর তার একটা ক্ষোভ আছে, তাই আমরা সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেফতার করছি। এই বলে যখন সৈন্যরা জিজুকে গ্রেফতার করতে যায়, সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটে। জিজুর সিনিয়র সেখানে এসে হাজির হয়। জিজু বলে ওঠে, সিনিয়র, আপনি এখানে? পরবর্তী দৃশ্যতে আমরা সবাইকে রাজার দরবারে দেখি। রাজা যখন বলে গ্রামবাসী সবাইকে জিজু হত্যা করেছে, তখন তার সিনিয়র বলে ওঠে, সে কিছু করেনি, আমি গ্রামবাসীকে হত্যা করেছি। তারপর সিনিয়র সব ঘটনা বলতে থাকে। আমি যখন ইয়ংনিং গ্রামে থাকতাম, তখন জিজুর বাবা আমার মাস্টার ছিলেন। ওনার কাছ থেকে আমি সবকিছু শিখেছি। মাস্টার চাইতেন আমি তার ফার্মেসির উত্তরাধিকারী হই, তবে আমি ছিলাম উদাসীন। ইচ্ছে ছিল আমি দেশ বিদেশে ঘুরবো, তাই সব ছেড়ে আমি আমার উদ্দেশ্যে রওনা দেই। এটাতে মাস্টার রাজি না থাকলেও আমাকে জিজু অনেক সাপোর্ট করেছে। সেই গ্রাম থেকে চলে যাওয়ার পর আমি দেশ বিদেশে সব জায়গায় চিকিৎসা করি এবং প্রচুর অর্থও আমি জমিয়েছিলাম। ভেবেছি গ্রামে এসে জিজুকে বিয়ে করব এবং মাস্টার আমরা সবাই মিলে অনেক সুখে থাকবো। বাট আমাদের সবারই দুর্ভাগ্য, 3 বছরের মধ্যে সবকিছু উলটপালট হয়ে যায়। আমি এসে শুনি মাস্টার মারা গিয়েছে, জিজুর খারাপ একটি ছেলের সাথে বিয়ে হয়েছে, তার জীবনটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সাথে গ্রামবাসী সবাই জিজুকে পুড়িয়ে মেরে ফেলছে। সবার কাছে সে অনেক রিকোয়েস্ট করছে, বাট কেউ তার কথা শুনছে না। সেখান থেকে আমি তাকে উদ্ধার করি আর আমি গ্রামবাসী সবাইকে হত্যা করেছি। আমি তাদের প্রাপ্যটুকু তাদেরকে দিয়েছি, আমি কোনো অন্যায় করিনি। এখন মহামান্য, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি তা মাথা পেতে নেব। এরপর রাজা তাকে মৃত্যুদণ্ড দেয়। সৈন্যরা যখন সিনিয়রকে নিয়ে যাচ্ছিল, তখন জিজু চিৎকার করতে থাকে। সিনিয়র জিজুর এই অবস্থা দেখে বলে, তুমি ভালো থেকো। তারপর দেখি সৈন্যরা সিনিয়রকে নিয়ে যায়। পরের দিন সকাল হতেই নান জিজুকে একটি জেট দোল দেয় আর বলে, সিনিয়র বলেছে তুমি তাকে ভুলে যেতে আর জীবনটাকে নতুন করে সাজাতে। জিজু এসব শুনে শুধু কান্না করতে থাকে। সেই মুহূর্তে সেখানে কিয়া আসে আর জিজুকে সান্ত্বনা দিতে থাকে। নানের দিকে তাকিয়ে বলে, সিনিয়র যদি আজ আত্মসমর্পণ না করতো, তাহলে নিরপরাধী জিজু আজ শাস্তি পেত। নান তখন বলে, আসলে আমি দুঃখিত। এরপর কিয়া আর জিজু সেখান থেকে চলে আসে। পরবর্তী দৃশ্যতে আমরা কিয়াকে ওয়াংচুয়ানের বাগানে দেখি। সেখানে জিজু এসে বলে, বেকি বংশের কিংবদন্তি যে সত্য তা আমি আগে কখনো বিশ্বাস করতাম না। মায়ের মুখে শুনেছি ওয়াংচুয়ান এর নির্বাচিত সদস্য দীর্ঘায়ু লাভের জন্য ঐশ্বরিক শক্তি দেওয়া হয়েছে, কিন্তু তাদের এই অমরত্ব নাকি সুখ বয়ে আনে না, চিরতরে নশ্বরদের দুঃস্বপ্ন গ্রাস করে। আচ্ছা, তুমিও কি তাদের মতো? কিয়া বলে, বর্তমানে বেকি বংশের ওয়াংচুয়ানের নির্বাচিত সদস্য আমি। যাও, লন্ডনটা পানিতে ভাসিয়ে দাও। জিজু চলে যেতেই কিয়া আবারও তার মায়ের কথা ভাবে। তার মা বলেছিল বেকি বংশের কিছু সদস্য পৃথিবীর অনেক জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট তারা লুকিয়ে রাখে তারা যে বেকি বংশের। তারা সাধারণ মানুষের মতো জীবন যাপন করে। তাদের সন্তানরা সাধারণ মানুষের মতো চলাচল করলেও ওয়াংচুয়ানের রহস্য জানে। এছাড়া আর কোনো সাধারণ মানুষ ওয়াংচুয়ানের রহস্য সম্পর্কে জানে না। কিয়া আবারও ভাবে, জিজু কি তাহলে বেকি বংশের সদস্য? সে তার মায়ের কাছ থেকে এখানকার রহস্য জেনেছে। তার মা কি তাহলে বেকি বংশের মেয়ে? এসব ভেবে ভেবে কিয়া ওয়াংচুয়ান এর ভিতরে প্রবেশ করে। তার সাথে জিজুও আসে। জিজু কিয়াকে বলে, আমি এখন থেকে তোমার সাথে এখানে থাকতে চাই। কিয়া বলে, তোমার ভয় হয় না? আমি তো একজন ডেমন রানী। জিজু বলে, না, আমার ভয় হয় না। আমার তোমার সাথে থাকলে মনে হয় আমি আমার পরিবারের সাথে আছি। রাত আরো গভীর হয়। ওয়াংচুয়ান এর লন্ডন গুলো জ্বলে ওঠে, সেই সাথে সেখানকার ঘন্টাটাও বেজে ওঠে। আমরা একটা অপরিচিত মেয়েকে দেখতে পাই। সে তার স্বামী আর শাশুড়ির কথা ভাবতে থাকে। তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই সাথে তার যন্ত্রণাটাও বাড়ছে। তার শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর আমরা কিয়াকে দেখি একটা ছাতা নিয়ে সেখানে আসে আর মেয়েটাকে ওয়াংচুয়ান এর ভিতরে নিয়ে যায়। তারপর আগুন জ্বালিয়ে মেয়েটার শরীর গরম করছিল। মেয়েটা ঠান্ডায় কাঁপতে থাকে। কিয়া জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা হয়েছে কি
কিভাবে? আর এত রাতে বাহিরে তুমি? মেয়েটা তার শাশুড়ির করা অত্যাচার সব কিয়াকে বলে। এসব শুনে কিয়া চুপ করে যায়। সকাল হতেই অফিসার সেননান এর কাছে ওই মেয়েটির হাজবেন্ড আসে। তার নাম হচ্ছে শাওকিং। শাওকিং বলে, আমার ওয়াইফ রাগ করে রাতের বেলায় বাসা থেকে চলে এসেছে। আমি তাকে শহরের কোথাও খুঁজে পাচ্ছি না। সে এখানকার কিছুই চেনে না, কারণ সে এখানকার স্থানীয় না। তার বাসা হচ্ছে রংচেং এ। নান তাকে আশ্বাস দিয়ে বলে, আপনি শান্ত হন, আমি তার খোঁজ করছি। শাওকিং চলে যাচ্ছিল, সেখানে আমরা আবার জিজুকে আসতে দেখি। নানকে বলে, আপনাকে কিয়া যেতে বলেছে। তারপর আমরা নানকে ওয়াংচুয়ান এ দেখি। কিয়া তাকে দেখে বলে, আপনি এসেছেন, আমি ভাবিনি আপনি এত দ্রুত চলে আসবেন। এটা বলে সে নানকে একটা লেটার দেয়। নান কাগজটা খুলতেই দেখে এটা মামলার আবেদনপত্র। জিজু জিন ইউকে নিয়ে আসে। নান তাকে দেখে বলে, আপনার হাজবেন্ডের নাম কি শাওকিং? মেয়েটা তখন মাথা নাড়ায়। নান বলে, তিনি আপনাকে খোঁজার জন্য আজ আমাদের এখানে এসেছিল। মেয়েটি তখন বলে, সে এখনো আমার খোঁজ করে? নান মেয়েটিকে জিজ্ঞাসা করে, আপনি কেন বাড়ি থেকে চলে এসেছেন? মেয়েটি তখন বলে, কাল সকালে আমি মার্কেটে যাই, সেখানে একটা ব্রুকেট দেখে আমার ভালো লেগেছে। আমি এটা কিনে নিয়ে বাসায় আসি। এটা দেখে আমার শাশুড়ি আমাকে মারধর করে। আমি নিজেকে রক্ষা করার জন্য তাকে সরিয়ে দেই। তিনি রেগে গিয়ে কাঁচি দিয়ে আমার কাপড়টা কেটে ফেলে, সেই সাথে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। নান বলে, এই ঘটনার কতটুকু সত্যতা আছে? কিয়া নানের এরকম কথা শুনে সেই মেয়েটির হাত দেখিয়ে বলে, তোমার আর কি প্রমাণ চাই? আমি তোমাকে এর থেকেও বড় প্রমাণ দেখাবো, চলো আমার সাথে। তারপর নানকে সে একটি বাগানে নিয়ে যায় আর বলে, এটা হচ্ছে ড্রিম অফ মিলেট। এটার মাধ্যমে আমি তোমার অতীতের সবকিছু দেখাবো স্বপ্নে। এই কথা শুনে নান এর সেদিনের কথা মনে পড়ে যায়। নান শুয়ে পড়ে, কিয়া তাকে স্বপ্নের মধ্যে নিয়ে যায়। তারা দুজন জিন ইউ এর অতীতে যায়। জিন ইউ তখন কাপড় বিক্রি করছিল। কিয়া বলে, মেয়েটা অতীতে কত উচ্ছ্বাস ছিল আর হাসি খুশি, আর এখন সে কেমন হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি জিন ইউকে একজন লোক বিরক্ত করছে। সেই মুহূর্তে সেখানে শাওকিং এসে মেয়েটাকে উদ্ধার করে। সেখান থেকে তাদের প্রেম শুরু হয়, তারপর বিয়ে। মেয়েটা ভেবেছিল শাওকিং হয়তো এভাবেই তাকে সারা জীবন উদ্ধার করবে। সে জানতো না শাওকিং তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। তার মাধ্যমে তার কষ্টের দিনগুলো শুরু হবে। এরপরের দৃশ্যে আমরা দেখি জিন ইউকে তার শাশুড়ি অত্যাচার করছে। অপরদিকে শাওকিং নাইট ক্লাব থেকে মদ খেয়ে বাড়িতে ফিরেছে। এটা দেখে মেয়েটা অনেক কষ্ট পেতে থাকে। কিয়া এসব দৃশ্য আর সহ্য করতে পারছিল না, তাই সে বাস্তবে ফিরে আসে আর জ্ঞান হারিয়ে ফেলে। নান কিয়াকে কোলে করে নিয়ে আসে। কিছু সময় পর কিয়ার জ্ঞান ফিরে। কিয়া জেগে উঠে নানকে বলে, এবার তো তুমি বিশ্বাস করেছো আমাদের কথা? নান মেয়েটির সামনে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি চান আপনার শাশুড়ির শাস্তি হোক? মেয়েটি তখন বলে, আমি আমার স্বামী সন্তানকে অনেক ভালোবাসি, আর সেই পরিবারের কেউ আমার জন্য শাস্তি পাক এটা আমি চাই না। কিয়া এই কথা শুনে রেগে গিয়ে বলে, জিন ইউ, তোমার শাশুড়ি তোমাকে সবসময় অত্যাচার করে, তোমার উচ্ছ্বাস জীবনটাকে একদম অন্ধকার করে তুলেছে। আর তোমার স্বামী যাকে এত ভালোবাসো, সে তোমায় প্রতিনিয়ত ঠকায়। আচ্ছা, তাদের প্রতি তুমি মায়া দেখাচ্ছ? এই বলে কিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যতে আমরা কিয়াকে জিয়াংজি শহরে দেখি। কিয়া হাঁটতে গিয়ে পা মচকে যায়। সেই মুহূর্তে সেখানে সেননান চলে আসে আর তাকে ধরে ফেলে। নান খেয়াল করে কিয়া এখন হাঁটতে পারবে না, তাই সে কিয়াকে বলে, তুমি আমার কাঁধে চড়ো, আমি তোমাকে ওয়াংচুয়ানে নিয়ে যাই। কিয়া বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। নান বলে, তুমি অভিমান করে বলছো, কারণ তুমি অনেক রেগে আছো। জিন ইউ এর কথাগুলো তুমি মানতে পারছো না, এখন সব বলে চলো আমার কাঁধে, আমি তোমাকে ওয়াংচুয়ানে দিয়ে আসি। অবশেষে দেখা যায় কিয়া তার রাগ বলে নান এর কথাই রাজি হয়। নান কিয়াকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে আর গল্প বলতে থাকে। সেই মুহূর্তে সেখানে জেনারেল আসে। জেনারেল তাদের দুজনকে এই অবস্থায় দেখে কিছুটা অবাক হয়ে যায়। নান জেনারেলকে দেখে বলে, সে পায়ে হোঁচট খেয়েছে, হাঁটতে পারছে না, তাই আমি তাকে ওয়াংচুয়ানে নিয়ে যাচ্ছি। জেনারেল বলে, অফিসার, আপনি আমাকে যে মামলা তদন্ত করতে বলেছেন আমি সেটার তদন্ত করেছি এবং আমাদের সন্দেহগুলো সঠিক হয়েছে। নান তাকে বলে, তুমি যাও, আমি আসছি। তারপর আমরা দেখি নান কিয়াকে ওয়াংচুয়ানের সামনে নিয়ে এসেছে। কিয়ার কিছুটা সন্দেহ হতে থাকে, তাই সে নানকে জিজ্ঞাসা করে, তুমি কোন মামলার বিষয়ে কথা বলছিলে? নান কিয়ার এই কথার উত্তর না দিয়ে সে অন্য কথায় যায়। নান বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। কিয়া বলে, হ্যাঁ বলো। নান তাকে বলে, তুমি কে? আর তোমার সাথে কি আমার 15 বছর আগে দেখা হয়েছিল? কিয়া তখন সে 15 বছর আগের কথাটা স্ক্রিপ্ট করে যায়। সে শুধু বলে,
আমি হচ্ছি ডিমন রানী আর আমি অমরত্ব পেয়েছি, আমার কখনো বয়স বাড়বে না। নান তখন বুঝতে পারে এভাবে কিয়ার কাছ থেকে সত্যটা জানা যাবে না, তাই সে একটা অন্য উপায় খুঁজে বের করে। নান জিন ইউর কথা তুলে সে কিয়ার সাথে বাজি লাগে। সে বলে, আমি যদি জিন ইউর সামনে শেং ইউর সব মুখোশ খুলে ফেলতে পারি তাহলে কি তুমি আমাকে 15 বছর আগে সেই ঘটনা সম্পর্কে বলবে? কিয়া তার এই কথায় রাজি হয়ে যায়। অপরদিকে আমরা জিজু এবং জিন ইউকে একসাথে বসে থাকতে দেখি। এত কিছুর পরেও জিন ইউ এখনো তার হাজবেন্ডের কথা ভাবছে। সে প্রচুর ভালোবাসে শেং ইউকে, আর এটা দেখে জিজু জাস্ট অবাক হয়। সেই মুহূর্তে সেখানে নান আর কিয়া আসে। জিজু এসে কিয়াকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? কিয়া কোনো উত্তর না দিয়ে সে শুধু জিন ইউকে তাকিয়ে দেখছিল। তখন নান বলে ওঠে, আমাকে ক্ষমা করবে, আমি জিন ইউকে সাথে করে নিয়ে যাচ্ছি। এই বলে সে জিন ইউকে নিয়ে যেতে থাকে। তখন পিছন থেকে কিয়া চিৎকার করে উঠে বলে, কি করছো তুমি? কোথায় নিয়ে যাচ্ছ তাকে? নান জিন ইউকে একটি পতিতালয়ের সামনে নিয়ে আসে। এটা দেখে জিন ইউ এর তার হাজবেন্ডের কথা মনে পড়ে যায়। প্রায় তার হাজবেন্ড এখানে এসে কত অন্যায় কাজ করে। নীরবতা শেষ করে নান বলে উঠে, আপনি কি জানেন শাও কিং যে এখানে আসে আর আপনার আড়ালে সে কি কি অকারেজ কাজ করে? জিন ইউ তখন বলে, হ্যাঁ আমি জানতাম সে যে এখানে আসে। নান আবার বলে, শাও কিং আপনাকে খুঁজে বেড়াচ্ছে শুধু আইন থেকে বাঁচার জন্য, কারণ সে জানে তার মা যা যা অন্যায় করেছে তাতে সে এবং তার মা দুজনই শাস্তি পাবে, আর তাই সে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আপনার প্রতি তার কোনো মায়া আর ভালোবাসা নেই। সেই মুহূর্তে সেখানে কিয়া আসে আর বলে, তুমি তাকে এখানে নিয়ে এসেছো কেন? নান বলে, কতদিন আর লুকোচুরি আর লুকিয়ে না থেকে এবার সে সত্যর মুখোমুখি হোক, আর এটার সঠিক জবাবটা শাও কিং কে দিতে হবে। তারপর আমরা জিন ইউকে শাও কিং এর বাড়িতে দেখি। শাও কিং তাকে দেখে অবাক হয়ে যায়, ছুটে এসে বলে, কোথায় ছিলে এতদিন? আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, অবশেষে তুমি ফিরে এসেছো, আজ আমি অনেক খুশি। আমি তোমাকে এতদিন অনেক মিস করেছি। জিন ইউ বলে, আমি ফিরে আসিনি, আমি তোমাকে ডিভোর্স দিতে এসেছি। শাও কিং বলছে, তুমি আমার সাথে মজা করছো, আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তোমার হয়তো এখন মাথা গরম তাই উল্টাপাল্টা বকছো। জিন ইউ শাও কিং এর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলে, তোমার এই পাপি হাতে কখনো আর আমাকে টাচ করবে না। শাও কিং তখন শপথ করে বলে, আমি শপথ করে বলছি তুমি ছাড়া আমার লাইফে আর কেউ নেই। জিন ইউ বিদায় নিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। তখন শাও কিং তার পিছু নেয়। জিয়াংজু শহরে এসে দুজন আবারও থামে। শাও কিং তাকে খুব রিকোয়েস্ট করতে থাকে। তার কথা শুনে যখন জিন ইউ দুর্বল হয়ে যেতে নেবে সেই মুহূর্তে কিয়া আসে। জিন ইউ তখন তার করা অপকর্মগুলো বলতে থাকে আর হাতে একটি কাগজ নিয়ে শহরবাসীকে ডেকে বলে, এই দেখুন আমার হাজবেন্ড যে এই শহরের একজন শিক্ষক, সে এক পতিতালয়ের মেয়ের জন্য আমাকে ডিভোর্স দিতে চায়, আর এই সব প্রমাণ এই কাগজে আছে। মানুষ তখন শাও কিং কে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। অপরদিকে কাগজটার দিকে তাকিয়ে শাও কিং এর মনে পড়ে যায় সে পতিতালয়ের মেয়ের সাথে সময় কাটানোর সময় তাকে বলেছিল, আমি জিন ইউকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। আর সেই মেয়েটিও ছিল দুর্দান্ত চালাক, তার এই সব কথার প্রমাণ সে রেখে দিয়েছিল, আর সেগুলোই নান সংগ্রহ করেছে। এত কিছুর পরও শাও কিং তাকে রিকোয়েস্ট করতে থাকে সে যেন না যায়। জিন ইউ বলে, এত বছর আমি তোমার আর তোমার মায়ের অন্যায় অত্যাচার সহ্য করেছি, আর না। এসব বলে জিন ইউ চলে আসে। রাত হতেই তাদের সবাইকে আমরা একসাথে দেখি। জিন ইউ বলছে, তোমাদের কথা আমি কখনোই বলবো না, তোমাদের জন্য আমি নতুন একটা জীবন পেয়েছি। এই বলে সে কিয়াকে জড়িয়ে ধরে। কিয়া তাকে বলে, আর কয়টা দিন থেকে যেতে? জিন ইউ তখন বলে, না আমি আজ রাতেই চলে যাব। এই বলে জিন ইউ চলে যায়। তারপর নান আবারও কিয়ার কাছ থেকে জানতে চায় 15 বছর আগে নান এর যার সাথে দেখা হয়েছিল সেই মেয়েটা কিয়া কিনা। এবারও কিয়া তার কাছ থেকে এই ব্যাপারটা এড়িয়ে চলে আর বলে, অফিসার তোমার সাথে বাজি ধরাটা মানায় না। এই বলে কিয়া সেখান থেকে চলে যায়। নান ঘুমন্ত অবস্থায় কিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। কিয়া ওয়াং চুয়ানে আসে, বাট নান তার পিছু ছাড়ে না। তার পিছু পিছু নানও ওয়াং চুয়ানে আসে। কিয়া পিছন ফিরে নানকে বলে, তুমি আমার পিছু কেন নিচ্ছ? নান কিয়ার দিকে রুমালটা এগিয়ে দিয়ে বলে, দেখো তো এটা তোমার কিনা। কিয়া রুমালটা হাতে নিয়ে বলে, এটা দেখে মনে হচ্ছে বেশ পুরাতন, এটা আমার না। এই বলে সে যখন চলে যেতে নেয় তখন এক অলৌকিক ঘটনা ঘটে। তার কানে থাকা দুলগুলো জ্বলে উঠে। মনে পড়ে যায় তার মাস্টারের কথা। তিনি এই দুলগুলো দিয়ে তাকে বলেছিল, ওয়াং চুয়ানে প্রবেশ করার সাথে সাথে তুমি তোমার সব স্মৃতি ভুলে যাবে।
আর কারো উপস্থিতিতে যদি এই দুলগুলো জ্বলে ওঠে তবে বুঝে নিবে অতীতে সে তোমার প্রিয় মানুষ ছিল। সে এই দুল নিয়ে বহু বছর ধরে অপেক্ষা করছে, বাট এটা কখনো জ্বলেনি। আজ নানের উপস্থিতিতে এটা জ্বলে উঠেছে। এসব ভাবতে ভাবতে জিজু লন্ডন নিয়ে সেখানে আসে। তারপর কিয়া লন্ডনটা পানিতে ভাসিয়ে দেয়। জিজু বলে, জিয়াংজুর কমান্ডার মো জিং যে আপনাকে যেতে বলেছে। এটা শুনে কিয়া বলে, তুমি তাকে বলে দিও আমি অতিথিদের সাথে বাহিরে কোথাও দেখা করি না, তাকে ওয়াংচুয়ানে আসতে বলবে। জিজু তখন বলে ওঠে, আমি শুনেছি আপনি কারো জন্য অপেক্ষা করছেন। কিয়া বলে, আমি শুধু তার জন্য অপেক্ষাই করছি না, তার জন্যই আমার এই ওয়াংচুয়ান পাহারা দিতে হয়। তার সাথে আমার কখনো দেখা হবে কিনা তাও আমি জানি না। আমি ওয়াংচুয়ানে প্রবেশ করার সাথে সাথে আমাদের দুজনের সব স্মৃতি মুছে দেওয়া হয়। তার কিছু কিছু স্মৃতি আমার মনে আছে, তবে তার ফেস আমার মনে নেই। আমি তাকে আজ ভীষণ মিস করছি। এটা বলে কিয়া সেখান থেকে চলে যেতে থাকে। তখন পিছন থেকে জিজু তাকে ডাক দিয়ে বলে, কোথায় যাচ্ছেন আপনি? কিয়া বলে, চিন্তা করো না, আমি ফিরে আসবো একটু পর। তারপর আমরা কিয়াকে ড্রিঙ্ক করতে দেখি। সে আবারও নিজের ছোটবেলার স্মৃতি ভাবে। সেই ভাবনার প্রতিচ্ছবি এসে তার সামনে দাঁড়ায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে, ছোট সময় তো অমরত্বের স্বাদ নিতে চাইতে, এখন কি তুমি খুশি? আমি আজ বড্ডই ক্লান্ত। রাত গভীর হয়, কিয়া ওয়াংচুয়ানে ফিরছে। সেই মুহূর্তে দুজন লোক এসে তাকে বিরক্ত করা শুরু করে। তখন কিয়ার পাওয়ারও কাজ করছে না। আকাশের দিকে তাকিয়ে দেখে আজ পূর্ণিমা, তাই তার পাওয়ার কাজ করছে না। লোকগুলো যখন তার দিকে এগিয়ে আসে তখন নান এসে তাদেরকে এক ঝাটকা মারে সরিয়ে দেয়। নান গিয়ে কিয়ার কাঁধে হাত রাখে। কিয়া তাকে অন্য কেউ ভেবে তার মাথার কাঁটা দিয়ে তাকে আঘাত করে। তখন সে তাকিয়ে দেখে যে এটা নান। কিয়া বলে, আমি দুঃখিত। তখন নান তাকে কোলে তুলে নেয় আর ওয়াংচুয়ানে নিয়ে যায়। ওয়াংচুয়ানে ফিরে কিয়া নানকে ব্যান্ডেজ করে দেয় হাতে। নান খেয়াল করে 15 বছর আগে তার হাত যেভাবে বেঁধে দিয়েছিল আজ ঠিক সেভাবে বাঁধা। তখন সে সাথে সাথেই কিয়াকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমাকে আর মিথ্যে বলে লুকোতে পারবে না, আমি তোমাকে পেয়ে গেছি। 15 বছর আগে সে মানুষটাই তুমি ছিলে। তার এসবে কিয়া কিছুটা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ আমিই ছিলাম, তুমি চলে যাও এখন। নান বলে, আজ যেহেতু রাত হয়ে গিয়েছে তাহলে রাতটা আমি এখানে থেকেই যাই। তার উপর আজ আবার পূর্ণিমা চাঁদ, তোমার আবার রিস্কও আছে। কিয়া তখন রেগে গিয়ে শুয়ে পড়ে। আর এদিকে সারা রাত নান তাকে জেগে পাহারা দেয়। পূর্ণিমা রাতে কিয়ার কোনো পাওয়ার থাকে না। এই সময় চাইলে যে কেউ তার ক্ষতি করতে পারে, সেই ভয়ে নান আজ তার জন্য জেগে থাকে। সকাল হতেই কিয়া ঘুম থেকে উঠে নানকে খুঁজতে থাকে আর ভাবে সে কখন চলে গেছে। কিয়া নান এর সাথে কাটানোর মুহূর্তের স্মৃতিগুলো ভাবে। তখন সেখানে জিজু আসে আর বলে, বাগানে মৃত গাছটা যেন কেমন হয়ে গেছে। কিয়া বাহিরে এসে অবাক হয়ে যায়। সে দেখে গাছটা জীবিত হয়ে গেছে। অপরদিকে নান রুমালটি হাতে নিয়ে কিয়ার কথা ভাবছে। অবশেষে এত বছর পর সে তাকে খুঁজে পেল, যার জন্য তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। তখন সেখানে জেনারেল এসে বলে, অফিসার আপনার কি হয়েছে? নান এর হুঁশ ফিরে আসে জেনারেলকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভালোবাসার অনুভূতি কেমন? জেনারেল তখন বলে, আমি কি শুনছি? যে মানুষটাকে কখনো দেখলাম না কারো প্রতি আকৃষ্ট হওয়া, সে আজ আমার কাছে ভালোবাসার অনুভূতি জানতে চাচ্ছে। তখন জেনারেল তাকে বিভিন্ন অনুভূতির কথা জানায়। আর সেই মুহূর্তে নানের মাথায় শুধু কিয়াকেই ঘুরছে। অপরদিকে আমরা কিয়াকে সেই গাছটি নিয়ে চিন্তিত অবস্থায় দেখি। তখন সেখানে নান আসে। নান কারো পায়ের আওয়াজ পায়। তখন সেই ওয়াংচুয়ানের ঘন্টাটা বেজে ওঠে। সেই লোকটি ভিতরে প্রবেশ করতে আবারও কিয়ার সেই দুলটা জ্বলে ওঠে। এবার কিয়া আবারও ভাবে, এসব আমার সাথে কি হচ্ছে? আসলে আমার অতীতে সেই মানুষটা কে? ভিতরে প্রবেশ করে ছেলেটি বলে, আমি মু জিং জে। নান বলে, আজ তো কোনো অতিথিকে এখানে এলাও করে না। তখন কিয়া ছেলেটির সামনে এগিয়ে গিয়ে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সাথে মিট করব। ছেলেটি তখন বলে, তুমি তো বলেছো বাহিরে কারোর সাথে তুমি মিট করো না। কিয়া বলে, আমি তোমার সাথে মিট করব বাহিরে। মো জিং যে বলে, তাহলে আমি আজ আসি, তোমার সবকিছু যেন মনে থাকে। এই বলে ছেলেটি চলে যায়। তখন নান কিয়ার উপর রেগে গিয়ে তার হাতে ধরে টেনে বাগানে নিয়ে আসে আর বলে, ছেলেটিকে আর কেনই বা তুমি তার সাথে বাহিরে মিট করবে? এদিকে আরো পূর্ণিমা রাত চলছে, তোমার কোনো পাওয়ার নেই। কিয়া বলে, আমার তার সাথে মিট করতে হবে, তার সাথে আমার ব্যক্তিগত কিছু
কাজ আছে। নান বলে, তাহলে কি এই সেই ছেলে যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করছো? কিয়া বলে, আপাতত আমি তোমাকে এটা বলতে পারছি না। নান বলে, তোমার আর বলতে হবে না, আমি সবটুকুই বুঝে ফেলেছি। কিছুটা অভিমান করেই চলে আসে নান। কিয়া আবারও তারা ছোট সময়ের কল্পনায় চলে যায়। তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে, তাদের দুজনের উপস্থিতিতেই দোলটা জ্বলে উঠেছে। তাহলে আসলে প্রিয় মানুষটা কে? আর সে যেই হোক, আমার তো ফেরার মতো কোনো পথ নেই। সেই পথ অনেক আগেই অফ হয়ে গেছে। জেনারেল নানকে দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। জেনারেল জিজ্ঞাসা করে, অফিসার আপনার কি হয়েছে? আপনাকে দেখে এমন মনে হচ্ছে কেন? নান জেনারেলকে ডেকে বলে, আচ্ছা লুরেন, মো জিংজে নামে কাউকে কি তুমি চিনো? হ্যাঁ চিনি, মো পরিবার একটি ব্যবসায়িক পরিবার, তারা শহরের পশ্চিমের দিকে থাকে। মো জিংজে হচ্ছে জিয়াংজু শহরের কমান্ডার। নান বলে, তাকে তো আজ সকালে দেখে মনে হচ্ছিল দুর্বল। কিয়া তাকে বলেছে আজ রাতে সে তাদের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করবে। তাদের দুজনের মধ্যে কি এমন সম্পর্ক আছে আজ তা আমার জানতে হবে। অপরদিকে কিয়াকে দেখি আমরা হাতে একটা বক্স নিয়ে এসে মো জিংজের বাড়িতে পৌঁছে গিয়েছে। সে ভিতরে প্রবেশ করতে নিবে সেই মুহূর্তে কেউ একজন তার হাতে ধরে। কিয়া তাকিয়ে দেখে নান।